সুইজারল্যান্ডের বেস্ট ইলেভেনটা এখন যেটি নামবে সেটি একটু দেখে নিতে চাই। সেটি নিয়ে পারভেজ ভাই আপনার কাছে একটু মন্তব্যটা শুনতে চাই যে তারা সম্ভবত 4-2-3-1 ফরম্যাটে খেলছে এবং গত ম্যাচে কি এরকমই খেলছিলেন কিনা তারা একটু যদি বিশ্লেষণটা করতেন। সাধারণত তাদের ফরম্যাটটা বা ফরমেশনটা এরকমই থাকে এবং এই জায়গার মধ্যে তাদের মূল কিছু সমস্যার জায়গা ছিল। তাদের রাইট ব্যাক পজিশনটা একটা কনফিউশনের জায়গা। শুরুতে অন্যান্য কাউকে খেলানোর পর শেষ পর্যন্ত তারা ডেনিস জাকারিয়ার উপর ভরসা করছে। তিনি কিন্তু মূলত একজন রাইট ব্যাক নন, তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে তারও এক্সপিরিয়েন্স আছে। যে হেড অফ ডিপার্টমেন্টের কথা আজিম ভাই বলছিলেন, হি ইজ ওয়ান অফ দোজ হেডস যাকে অ্যাকচুয়ালি বিভিন্ন পজিশনে ভার্সিটিলিটির খাতিরে ইউজ করা যায়। সো গত ম্যাচেও তিনি এফেক্টিভলি এই রোলটা প্লে করেছেন রাইট ব্যাকে, তিনি এই ম্যাচেও প্রবাবলি এই রোলটাই প্লে করবেন। তবে এই দলটার সবচেয়ে বড় সমস্যার যে জায়গা সেটা হচ্ছে তাদের একটা সুপারস্টার বেরিয়ে আসছিল। ওয়ার্ল্ড কাপে থাকে না কিছু ব্রেকআউট স্টার্স, মানজাম্বি এবার ছিলেন সেই স্টারটা, জাস্ট 20 ইয়ার্স ওল্ড, মাত্রই যুব দল থেকে এসে তিনি ন্যাশনাল টিমে স্কোয়াডে জায়গা পেলেন এবং তিনি দলের টপ স্কোরার হিসেবে শেষ করছিলেন, 3টা গোল দিয়ে ফেলেছিলেন। তবে তার একটা বড় ইনজুরি দলটাকে অনেকটা পিছিয়ে দিয়েছে বলবো, এবং সে কারণে তারা আসলে রুবেন ভার্গাসকে নামাচ্ছে, যিনি সাধারণত এই দলটার একটা সুপার সাব। রাইট উইংয়ে যদিও দেখানো হচ্ছে, বাট দের ইজ আ রোল রিভার্সাল হতে পারে। এন্ডো এবং ভার্গাসের মধ্যে একটা রিভার্সাল হতে পারে। ভার্গাস লেফট ফ্ল্যাঙ্ক থেকে আমরা দেখেছি বেশিরভাগ সময় অপারেট করেছেন, সো তাকে আমরা স্টার্টিং 11-এ দেখতে পারি। এটা যদিও প্রেডিক্টেড 11, বাট আপনি যদি ডিফেন্সিভ শেপের মধ্যে দেখেন, রিকার্ডো রড্রিগেজ এক্সপিরিয়েন্স, আকানজি এক্সপিরিয়েন্স, এলভেদি এক্সপিরিয়েন্স, জাকারিয়া ইজ দের, কোবেল দারুণ, মানে এই ব্যাক ফাইভটা চমৎকার। তার উপরে ফ্রয়লার চাকার এই মিডফিল্ড পার্টনারশিপটাও খুবই কাজে দিয়েছে তাদের জন্য। আর ফ্রন্ট লাইনে যে পেসের কথা বলছিলেন আজিম, দুর্দান্ত পেস আছে। এনদোয়ে ভার্গাস দুজনই খুবই পেসি এবং এমবোলো আছেন যিনি আসলে রান নিতে পারেন। সেই ক্ষেত্রে তাদের অ্যাটাকগুলো আমরা দেখছিলাম সম্ভবত লেফট উইং থেকে তারা সব সময় অ্যাটাক এর করতে আগে বেশ পছন্দ কিছু করে এবং প্যাটার্ন আমরা গোলও দেখেছি। পেয়েছে মনে হয়। লেফট সাইড থেকে তাদের গোল সংখ্যা বেশি এবং অনেক সময় হয় যেটা রাইট সাইডে ওভারলোড করে তারপর লেফটে ফ্রি স্পেস পেয়ে যাচ্ছেন, সেখান থেকে গোল আসছে। বা সাধারণত রিকার্ডো রড্রিগেজ কম্পারেটিভলি জাকারিয়ার তুলনায় উপরে যাওয়ার সম্ভাবনা বা সুযোগ বেশি থাকে। সো ওই জায়গা থেকেও আসলে আক্রমণগুলো তাদের আসে। আজিম ভাই কি এখানে কোনো ইনপুট দিতে চান কিনা এই 11টার ক্ষেত্রে, যে ফার্স্ট হাফে যে 11কে দেখা যাচ্ছে আসলে? আমার কাছে মনে হয় যে পারভেজ ভাই যেটা বলছে একদম রাইটফুলি পড়ছে। এখানে সবচেয়ে বড় মিসিং পিস আসলে মানজাম্বি। ইটস আ ব্রেকআউট স্টার এবং ব্রিলিয়ান্ট অ্যাভিনিউ আপ ফ্রন্ট ফর সুইজারল্যান্ড। বাট আমার কাছে মনে হয় যে একটা কথা হাবিব ভাই বলছিল আমাদের একটা ডিসকাশনে, যে মেদিনার কথাই প্রবলি বলছিলেন যে ও কিন্তু এত ভালো প্লেয়ারও না যতটাও আর্জেন্টিনার জার্সিতে খেলে। সো আমার মনে হয় যে মেদিনা এবং আই থিঙ্ক মলিনাই স্টার্ট করবে হয়তো বা দুইটা ফুল ব্যাক পজিশনে। সো ওই জায়গাটাতে আমি দেখছি যে ডেনিস জাকারিয়া, আমরা লেফট সাইড থেকে ডমিনেন্ট দেখছি, সুইজারল্যান্ড অ্যাটাক করে, বাট আমার মনে হয় ডেনিস জাকারিয়া আজকে বেশ পিভিটাল একটা রোল প্লে করতে পারে, স্পেশালি যদি আর্জেন্টিনার উইং ব্যাকগুলোকে বা ফুল ব্যাকগুলোকে টার্গেট করা হয়। আমার মনে হয় যে গত ম্যাচেও আমরা এটা দেখতে পাইছি যে যেই দুইটা গোল আসলে ইজিপ্ট করছে খুবই সুইফট কাউন্টার অ্যাটাক থেকে একদম ক্লিনিক্যাল ফিনিশিং, এবং ওই ক্লিনিক্যাল ফিনিশিংটা আজকে সুইজারল্যান্ডের করতে হবে। সো আমাকে যদি বলেন যে স্টার্টিং 11-এ আমরা মোরলেস এরকম একটা স্টার্টিং 11-ই দেখবো। এবং একটা যেটা সুবিধা সুইজারল্যান্ডের মিডফিল্ডে, যে এত বেশি অ্যাটেনশন জাকাকে নিয়ে দেওয়া হয় যে ফ্রয়লারের কথা অনেকে ভুলেই যায়। ফ্রয়লার কিন্তু ভেরি গুড বল ক্যারিয়ার এবং ও ভিশনও খুবই ভালো, খুবই আন্ডাররেটেড একটা নাম আমার কাছে মনে হয়। এবং অন্যদিকে আরেকটা প্লেয়ারের কথা আমি স্পেশালি বলতে চাই, সেটা হচ্ছে এন্ডোয়েকেও আপনি একেবারে ছেড়ে দিলে হবে না। সো এখানে যেটা বলছিলাম যে অনেক বড় উপচে পড়া নাম নাই, যাদের 80 মিলিয়ন 100 মিলিয়নের প্রাইস ট্যাগ নাই, কিন্তু কালেকটিভলি সুইজারল্যান্ডে অনেকগুলা ভালো পিসেস অফ দ্য পাজল আছে। লেটস সি কি হবে। আমরা একটু আর্জেন্টিনার 11 স্টার্টিংটা দেখে নিতে চাই। সেই ক্ষেত্রে হাবিব ভাই আপনার একটা মন্তব্য এখানে একটু নিতেই চাই। এবার আমরা দেখছি যে লাউতারো মার্টিনেজ রয়েছে আলভারেজের জায়গায়, হুলিয়ান আলভারেজের জায়গায় গত ম্যাচে সম্ভাব্য, যদিও এটাকে বলা হচ্ছে যে, এবং আর তেমন একটা পরিবর্তন গত ম্যাচে স্টার্ট করতে পারে, প্রেডিক্টেড লাইনআপ বলা যাচ্ছে না। তারপরও লাউতারো উইল অফার এরিয়াল থ্রেট মোর। তো আজকের ম্যাচে সুইজারল্যান্ড হয়তো মিডফিল্ডে যেহেতু 4-2-3-1, সুতরাং বলতে পারেন যে এটা 5 ভার্সেস 4 মিডফিল্ড। আর্জেন্টিনা সেখানে মেসি জাস্ট ড্রপ করে 5 ভার্সেস 5 করে, কিন্তু সুইস মিডটা ডিফেন্ড করছে, কিন্তু এখানে শুধু মেসি ডিফেন্ডিং সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। সো এই মলিনার সাইডটাকেই আসলে অপোনেন্ট বেশি টার্গেট করে, মানে মেসি সহ। তো ডিপল এখানে ক্রুশাল, তাকে স্টার্ট করাইতেই হবে বেসিক্যালি। তার কাজটাই হবে ডার্টি জব করা, কাউন্টার ব্রেক করা, এবং তার পিছনে শিল্ড করা, পাহারা দেওয়ার কাজটা থাকবে প্যারাদেসের। বেসিক্যালি এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার যত বেশি ফ্লুইড মুভমেন্ট পাবে এই ম্যাচটাতে, ওইটাই আসলে ডিফাইন করবে যে আর্জেন্টিনা কতটুকু ভালো খেলবে। কারণ মেসি উইল বি মার্কড,
রাইট। সো দে হ্যাভ টু মুভ ফাস্টার। এই দুজন যত ফাস্ট মুভমেন্ট করবে, ট্রানজিশনাল মুভমেন্ট যত বেশি হবে, লাউতারো মার্টিনেজের জন্য 1-1 সিচুয়েশন পাওয়া বেশি সহজ হবে। ধরেন সুইস যদি ওভার অ্যাটাক করতে চায়, এই লাইন আপ মানে সুইজারল্যান্ডকে ফার্স্ট হাফের 30 মিনিটেই এক্সপোজ করতে পারে যদি ওভার অ্যাটাক করতে চায়। বাট যদি সুইস কম্প্যাক্ট থাকতে চায়, সেক্ষেত্রে এই লাইন আপটাও স্ট্রাগল করবে। করতে করতে যদি আর্জেন্টিনার মেইন সমস্যা কিন্তু ফোকাস, করতে করতে কোনো একটা সময় যদি ফোকাস হারায়, সেক্ষেত্রে ধরেন মানে একটা কাউন্টার খাওয়া মানে ইনএভিটেবল, পারে এবং আর্জেন্টিনা কাউন্টার খাবেই। হ্যাঁ। তো আর্জেন্টিনা এই ম্যাচে যদি সার্ভাইভ করতে হয়, তাহলে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাটলিস্ট 70% মার্টিনেজ ব্যাক করতে হবে। আর্জেন্টিনার Exactly, মার্টিনেজ আমরা তো- এখনো 50%ও নাই। আমরা এখনো মিলিয়ানি মার্টিনেজের পারফরমেন্স দেখতেই পারিনি, এখন পর্যন্ত হ্যাঁ। দেখা যায়নি এই বিশ্বকাপ।